হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ফিজিক্সের গ্যাসের গতীয় তত্ত্ব এই চ্যাপ্টারের 3 নম্বর পার্টেতে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো। সেটা কি দেখে নাও, যে গ্যাসের অণুগুলির গড় বেগ, গড় বর্গবেগ, গড় বর্গবেগের বর্গমূল অর্থাৎ আরএমএস বেগ কীভাবে নির্ণয় করতে হয় সেটা ডিটেলসে আলোচনা করব। তারপরে একটা গ্যাস দ্বারা কীভাবে চাপ প্রযুক্ত হয় এবং সেই চাপের রাশিমালাটা কী সে সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো। বিশেষ করে চাপের রাশিমালাটার এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ আছে, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আমি চেষ্টা করব সব থেকে সহজ করে তোমাদের বুঝিয়ে দেওয়ার, যাতে করে আজকে যে টপিকটা আলোচনা করে বললাম সেটা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সেই জন্য কোথাও স্কিপ করবে না, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো প্রথমে আমরা দেখে নাও, ধরলাম একটা চেম্বার আছে, ওকে, এতে ধরলাম এন সংখ্যক গ্যাস আছে, এন সংখ্যক গ্যাসীয় অণু আছে। ওকে, এন সংখ্যক গ্যাসীয় অণু আছে এবং প্রতিটি আমি বলেছিলাম এর আগে দুটো পাঠে, যে এমনকি ব্রাউনিং মোশনে বলেছিলাম যে গ্যাসগুলো যেই গতি নিয়ে গতিশীল থাকে বা যেই বেগে গতিশীল থাকে প্রত্যেকটার বেগ কিন্তু এক হয় না, আলাদা হয়। বিভিন্ন রকম বেগে এলোমেলোভাবে চারিদিকে ঘুরে বেড়ায়, চারিদিকে গতিশীল থাকে, তাই না? এগুলো বলেছিলাম। তার মানে এখান থেকে আমরা যদি আগে দুটো পার্ট দেখে পড়ে থাকি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে গ্যাসীয় অণুগুলির প্রত্যেকটার বেগ এক নয়, আলাদা আছে। এখানে ধরে নিলাম, এখানে লিখে দিচ্ছি, দেখুন ধরি এন সংখ্যক গ্যাসীয় অণুর বেগ যথাক্রমে C1, C2, C3 ডট করে Cn। ওকে, তাহলে আমি প্রথম বললাম কি, একটা চেম্বারে এন সংখ্যক গ্যাস আছে, মানে এন সংখ্যক গ্যাসীয় অণু আছে, তার প্রতিটি অণুর বেগ C1, C2, C3 এইভাবে এন সংখ্যক অণুর বেগ হবে Cn। তাহলে কোনো জিনিসের যদি আমরা গড় বের করতে তাহলে গড়টা কীভাবে বের করি? তারপরে এখানে বলবো গ্যাসীয় অণুর গড় বেগ, অণুর গড় বেগ। ওকে, গড় বেগটা কী হবে? গড় আমরা কীভাবে নির্ণয় করি? খুবই সহজ। যদি তিনটে কোনো বস্তু থাকে, দিলাম একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, একটা জেড, তাহলে এই তিনটের গড় কী হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 3। তিনটে যেহেতু আছে 3 দিয়ে ভাগ করি, তাই না? গড় নর্মাল আমরা জানি এগুলো। গড় বাই অ্যাভারেজ হচ্ছে কি, বা মিন যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে কি, যতটা এলিমেন্ট থাকবে, যতটা বস্তু থাকবে, যতটা বেগ থাকবে তাদের সমষ্টি ডিভাইড বাই তত সংখ্যা। অর্থাৎ এখানে যদি এন সংখ্যক অণুর বেগ থাকে তাহলে এদের গড় বেগ হবে, আর সেটা হচ্ছে বলা মিনস বলা হয়, মিন। ওকে, সেটাকে আমি সি অ্যাভারেজ দিলাম, মাথায় অ্যাভারেজ দিলাম, সি অ্যাভারেজ ইকুয়াল টু কী হবে? C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট ডট করে কতটুকু যাবে? Cn ডিভাইডেড বাই n। তাহলে এইটাকে বলা হয় কি, গ্যাসীয় অণুর গড় বেগ। ওকে, গড় বেগ বলা হয়। আমরা যদি গ্যাসীয় অণুর গড় বর্গবেগ বের করি, বর্গবেগ মানে প্রতিটি অণুর বেগের, ভালো করে বর্গবেগ কাকে বলি আমরা? প্রতিটি অণুর বর্গের কে বলা হয় বর্গবেগ বলা হয়, এবং গড় বর্গবেগ কাকে বলা হয়? প্রতিটি অণুর বেগের বর্গের সমষ্টি ডিভাইড বা যত সংখ্যা আছে সংখ্যাতে ভাগ করে সেটা বলা হয় কি, গড় বর্গবেগ। তাহলে গড় বর্গবেগ কী হবে? এটা রিপ্রেজেন্ট করা হয় সি স্কোয়ার অ্যাভারেজ। ওকে, তাহলে হচ্ছে গড় বর্গবেগ। গড় বর্গবেগ মানে বর্গবেগের গড় বা মিন বের করা। ওকে, স্কোয়ার মিন। ওকে, মিন স্কোয়ার, এটা বলা হয় কি, মিন স্কোয়ার। ওকে, মিন স্কোয়ার বলা হয় গড় বর্গবেগ। একে সি স্কোয়ার অ্যাভারেজ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সি স্কোয়ার অ্যাভারেজ দ্বারা। তাহলে এটা মানে কি, C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার প্লাস ডট ডট করে কতটুকু যাবে? Cn তার স্কোয়ার ডিভাইডেড বাই n, কারণ n সংখ্যা তবে তো অ্যাভারেজ হবে। অ্যাভারেজ হচ্ছে কি, যত সংখ্যা তত সংখ্যাতে ভাগ। তাহলে বর্গবেগ হচ্ছে প্রতিটি অণুর বর্গবেগের সমষ্টি, ভালো করে বুঝে নাও। প্রতিটি অণু গ্যাসীয় প্রতিটি অণুর বর্গবেগের সমষ্টি ডিভাইড বাই তত সংখ্যা,
এটাই বলা হয় কি গড় বর্গবেগ। ওকে, এটাকে বলা হয় গড় বর্গবেগ। এবার গড় বর্গবেগের বর্গমূল কি, তারপর তার রুট করে দাও। গড় বর্গবেগের রুট করে দিলে সেটাকে বলা হয় গড় বর্গবেগের বর্গমূল বা ইংলিশ বলা রুট মিন স্কোয়ার। ওকে, রুট মিন স্কোয়ার। তা রুট মিন স্কোয়ারটা কি দেখে নাও, গড় বর্গবেগের বর্গমূল বা রুট মিন স্কোয়ার। রুট মিন স্কোয়ার একে আর এম এস দ্বারা রিপ্রেজেন্ট করে, দেখে নাও আর এম এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তাহলে গড় বর্গবেগের বর্গমূলটা কি হবে, সি আর এম এস ইকুয়াল টু রুট অফ সি স্কোয়ার অ্যাভারেজ। তাই তো, এটাই তো বোঝাচ্ছে গড় বর্গবেগ। ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে কি গড় বর্গবেগ, এটা হচ্ছে গড় বর্গবেগ, তাই না, গড় বর্গবেগ। গড় বর্গবেগের বর্গমূল, বর্গমূলের রুট বলা হয়। ওকে, তাহলে এখানে বলা হয় কি মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার। এটা মিন স্কোয়ার, এটা রুট, তাহলে আগে রুট আছে রুট মিন স্কোয়ার। তাহলে এর মানে কি এখানে মিন স্কোয়ার আমরা বের করেছি, তার রুট করে দেওয়া শুধু। তাহলে ইকুয়াল টু root of c1 square plus c2 square plus c3 square plus dot 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 square plus cn square divided by n। একই বলা হয় কি রুট মিন স্কোয়ার। ওকে, একে সিআরএমএস বা নর্মালি এটাকে আমরা সি দ্বারা রিপ্রেজেন্ট করি, শুধু সি মানে হচ্ছে আমরা বুঝে নেবো এটা আরএমএস স্পিড। ওকে, তার রুট মিন স্কোয়ার হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল। তার তিনটে জিনিসটাকে ভালো করে বুঝে নাও, তিনটে খুব ইজি। গড় বেগ মিন স্কোয়ার হচ্ছে কি সি অ্যাভারেজ, নর্মাল সি হয়, নর্মাল গড় করলে তিনটে যতটা সংখ্যা আছে তত যোগফল বাই সংখ্যা। মিন স্কোয়ার হচ্ছে কি বা গড় বর্গবেগটা কি, প্রতিটি বেগের বর্গ করব, তার সমষ্টি যত সংখ্যা বেগ আছে সমষ্টি করলাম সেই সংখ্যাতে ভাগ, সেটা হচ্ছে মিন স্কোয়ার। রুট মিন স্কোয়ার মানে মিন স্কোয়ারে শুধু রুট করে দেয়, ব্যাস। ওকে, এইটা এবার দেখে না, তাহলে আমরা দেখি এটা হচ্ছে অ্যাভারেজ, সি হচ্ছে নর্মাল সি অ্যাভারেজ গড় বেগ, আর এটা আরএমএস বা রুট মিন স্কোয়ার, এটা হচ্ছে রুট মিন স্কোয়ার। ওকে, তাহলে এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, অর্থাৎ গড় বেগ বেশি হয় না রুট মিন স্কোয়ার বেশি হয়, তাহলে সেটা আমরা একটু চেক করে নেবো। দেখো আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে নিই, তাহলে তিনটে স্পিড নিলাম, c1 ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড, c2 ইকুয়াল টু 80 মিটার পার সেকেন্ড, আর c3 ইকুয়াল টু 120 মিটার পার সেকেন্ড। তোমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। তাহলে আমরা যদি তাহলে এখানে সি অ্যাভারেজ যদি দেখো, সি অ্যাভারেজ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 বাই 3, তিনটে আছে বললাম, তিনটে করলাম, তাহলে 40 80 120 বাই 3। আমি এটা এক্সাম্পল নিলাম, তুমি যে কোনো একটা এক্সাম্পল নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কত হচ্ছে দেখে নাও, 80 আর 120 কত হচ্ছে 240, 240 বাই 3, 3 840, 3 824। ওকে, তাহলে 80 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে সি অ্যাভারেজ, সি অ্যাভারেজ 80 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে গড় বেগ কত পেলাম আমরা, 80 মিটার পার সেকেন্ড। আর যদি এটা মিন স্কোয়ার রুট মিন স্কোয়ার নিই, সেটা কত হবে দেখে নাও, রুট মিন স্কোয়ারটা কেমন হবে। আশা করি এটা তোমার কঠিন লাগবে না, এটা খুব ইজি আছে। ওকে, এটা খুব সহজ জিনিস। সি রুট মিন স্কোয়ার সি ইকুয়াল টু কি রুট অফ c1 স্কোয়ার, c2 স্কোয়ার, c3 স্কোয়ার ডিভাইডেড বাই 3, তাই তো, এটাই তো বোঝাচ্ছে। তার রুট অফ c1 স্কোয়ার মানে 40, 40 স্কোয়ার 4 4 16, 1600, 1600 প্লাস c2 যে 80, 8 8 আছে 64, 6400 প্লাস 112 12 144, 14400 ডিভাইড বাই 3, তাই না। আমরা যদি প্রত্যেকটা স্কোয়ার করে দিই বা এটা লাইন একটা লাইন বাড়িয়ে দিই, লিখতেই পারি 40 স্কোয়ার, 80 স্কোয়ার, 120 স্কোয়ার ডিভাইড বাই 3, এটাই বোঝাচ্ছে। ওকে, এটা নর্মালি বসে গেছিলো, এটা স্কোয়ার হয়েছিল। তো সেটা যদি আমরা স্কোয়ার করি দেখবে, এখানে যদি তুমি যদি ক্যালকুলেট করো,
ক্যালকুলেট করলে এটা আসবে, দেখবে 86.4 মিটার পার সেকেন্ড এটা আসবে। অর্থাৎ CRMS ইকুয়াল টু 86.4 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে বুঝতে যাচ্ছে কি CRMS গ্রেটার দ্যান C/অ্যাভারেজ। তার মানে RMS ভ্যালু কোনো বস্তুর RMS ভ্যালু মান সে অ্যাভারেজ বা গড় ভ্যালুর থেকে সামান্য বেশি হয়। দেখুন এখানে 80 এসছে, এখানে 86.4, তাহলে বেশি হয়। ওকে, এটা দেখে না। আর আমরা তাহলে এগুলো ক্যালকুলেট করে বুঝলাম যদি কোনো MCQ কোশ্চেন আছে যে কোনো গ্যাসের ক্ষেত্রে বা কোনো বস্তুকে RMS মান এবং অ্যাভারেজ মান এর মধ্যে কোনটা বেশি বা কোনটা কম, বা গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন দিয়ে থাকতে হবে অপশানগুলো। আর সেখানে তোমরা এখান থেকে নাও, এটা সর্বদা সত্য হবে, RMS ভ্যালু সর্বদা বেশি হবে অ্যাভারেজ ভ্যালুর থেকে। ওকে, এবং এই RMS ভ্যালু গ্যাসের ক্ষেত্রে যে আমরা গ্যাসের বিভিন্ন জন রাশিমালা প্রতিষ্ঠা করা বা গ্যাসের বিভিন্ন রকম যেমন কোনো বের করবো আমরা, কোনো ক্যালকুলেট করবো, কোনো রিলেশন বের করবো, সেক্ষেত্রে কিন্তু যে বেগ ব্যবহার করা হয় সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি RMS বেগ, RMS স্পিড বের করা হয়। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে নর্মাল স্পিড বের করা হয় না, মানে গ্যাসের ক্ষেত্রে সর্বদা যেটা ব্যবহার করা হয় সেটা সর্বদাই RMS বেগটাই ব্যবহার করা হয় বা RMS স্পিডটা ব্যবহার করা হয়। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট যেটা আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়, সেটা হচ্ছে কি গ্যাসীয় গতিতত্ত্ব অনুযায়ী আদর্শ গ্যাসের চাপটা কি এবং সেটা আমরা কীভাবে তার রাশিমালা প্রতিষ্ঠা করবো এটা আমি আলোচনা করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ আছে কিন্তু দেখুন, এটা খুব সহজ ছিল, কিন্তু যেটা এবার আলোচনা করবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আমরা গ্যাসীয় চাপ বলতে কি বুঝি, কোনো গ্যাসের চাপ বলতে আমরা কি বুঝি, একটু চিন্তা ভাবনা করো নিজে থেকে। আদর্শ গ্যাসের তত্ত্ব বা অনুসারে আদর্শ গ্যাসের চাপ, আদর্শ গ্যাসের চাপ। ওকে, নর্মালি কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা চাপ কী করে আমরা ফিল করি বা কীভাবে বুঝতে পারি যে এটা চাপ হয়েছে। দেখে নাও, আমি বলেছিলাম কি যে ব্রাউনিয়া মোশন অনুযায়ী বা আমরা যে কোনো গ্যাসীয় অণুগুলো কী হয় যে অবিরাম গতিতে চারিদিকে এলোমেলোভাবে যে কোনো বেগেতে মানে বিভিন্ন বেগেতে তারা চারিদিকে ঘুরে বেড়ায় এবং সামনে যেখানে তারা অবস্ট্যাকলে বাধা পাবে সেখানে ধাক্কা মেরে অন্যদিকে চলে যাবে। ঠিক একইভাবে যদি আমি একটা দেখাই তোমাদের, তাহলে একটা ধরলাম গ্যাসীয় অণু এইভাবে 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 এইভাবে, ওকে, জিগজ্যাগ মোশনে এবার চারিদিকে গতিশীল হবে। এবার যখন একটা গ্যাসীয় অণু যদি গতিশীল হয় সে কী করে সামনে এখানে ধাক্কা মারবে, 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 এখানে ধাক্কা মারবে। তাহলে দেখে না মানে যেখানে যেখানে বাধা পড়বে সেই মানে তার গতির অভিমুখে বা বেগের অভিমুখে যেখানে সে বাধা পাবে সেখানে সে ধাক্কা মারবে। তাহলে এইভাবে দেখে না এই এত জায়গায় সে ধাক্কা মেরে গতিশীল থাকবে। ধাক্কা মারার ফলে এটা তাদের বেগটা কমে যাবে না, এটা হচ্ছে এই যে সংঘর্ষটা হবে, এই যে কলিশন বা সংঘর্ষটা হচ্ছে দেয়ালের সঙ্গে, এই সংঘর্ষটা কি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। এটা হচ্ছে কি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, এটা ধরে নেওয়া হয়। অর্থাৎ এখানে গ্যাসীয় অণুর বেগ লস হবে না, জাস্ট ডাইরেকশনটা পাল্টে যাবে, তাই না? তাহলে এখানে অর্থাৎ কোনো শক্তি লস হবে না এখানে। আর দেখা যাচ্ছে যখনই কোনো গ্যাসীয় অণুগুলি কোনো দেয়ালের সঙ্গে সংঘর্ষ করে ধাক্কা করবে তখন সেই সংঘর্ষটা হবে কি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে সেখান থেকে কী হবে গ্যাসীয় অণুটা বেঁকে গিয়ে বা পথ ঘুরিয়ে সে অন্য জায়গা দিয়ে যাবে, কিন্তু একই বেগে যাবে, বেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বেগ হ্রাস বা বৃদ্ধি হবে না, একই বেগ থাকবে। সেরকম সংঘর্ষ বলে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ সেই সমস্ত সংঘর্ষ বলা হয় যেই সংঘর্ষের আগে যা বেগ ছিল, যেই শক্তি ছিল, সংঘর্ষের পরও সেই শক্তি সেই বেগ বা সেই দ্রুতি বজায় থাকবে। তাহলে গ্যাসীয় অণুগুলো যে দেয়ালে ধাক্কাগুলো মারে সেখানেও সেই একই টাইপের সংঘর্ষ হয়, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, অর্থাৎ এখানে কোনো লস হয় না। এবার তুমি ইমাজিন করো যখনই কোনো অণু কোনো একটা দেয়ালে ধাক্কা মারে, ধাক্কা মারার ফলে সেখানে একটা বল প্রযুক্ত হয়,
তাই না? বল প্রযুক্ত এবং দেয়ালও তার বিপরীত দিকে নিউটন তৃতীয় সূত্র অনুযায়ী বিপরীত দিকে একটা বল প্রযুক্ত করবে, সমান এবং বিপরীত দিকে বল প্রযুক্ত করবে, তারপর সেটা ডাইরেকশনটা অন্যদিকে চেঞ্জ হয় এবং এই অণুগুলি ওখানটায় ধাক্কা মারার ফলে ওখানে একটা চাপ তৈরি হবে। তাই না? আমরা চাপ কীভাবে ফিল করি? যখন কোনো দিকে মানে আমরা বলি জলের চাপ বাড়ছে, মানে কি জলের ফোর্সটা বেড়ে যাচ্ছে। চাপের সঙ্গে আমরা কী জানি? একক ক্ষেত্রফলের লম্বভাবে প্রযুক্ত বল কী বলা হয়? চাপ বলা হয়। অর্থাৎ চাপের যদি আমি রাশিমালাটা লিখি এখানে, পি ইকুয়াল টু কী ছিল? পি ইকুয়াল টু এফ বা এ। তাহলে কোনো একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কী বলা হয়? চাপ বলা হয়। তাহলে এখানে তো যেই বলগুলো লম্বভাবে এতে যে বলগুলো এখানে প্রযুক্ত হচ্ছে দেওয়াল থেকে যেই বল লম্বভাবে প্রতিক্রিয়াস্বরূপ বল দিচ্ছে, সেই বলটা সেই একক ক্ষেত্রফল এই বলকে বলা হয় কি? ওই গ্যাসীয় চাপ। অর্থাৎ অ্যাকচুয়ালি চাপটা তাহলে কি বুঝলাম আমরা? গ্যাসীয় অণুগুলি, তাহলে এই একটা অণু যদি ধাক্কা মারে যদি সে চাপ উৎপন্ন, তাহলে এখানে অসংখ্য অণু আছে, এন সংখ্যক অণু আছে। সেই এন সংখ্যক অণু যদি দেয়ালে বিভিন্ন জায়গায় ধাক্কা মারে, তা সেই দেয়ালে মানে চাপের সৃষ্টি হবে। তাহলে অ্যাকচুয়ালি গ্যাসীয় অণুগুলি বিভিন্ন গ্যাসীয় চেম্বারের মধ্যে বিভিন্ন দেওয়ালের মধ্যে যে ধাক্কা মারার ফলে যে চাপ উৎপন্ন হয়, সেই চাপটাই হচ্ছে কি? গ্যাসের চাপ। ওকে, তারপরে সেই গ্যাসটা কত এনার্জেটিক সে চারিদিকে ধাক্কা মারার ফলে তো আমরা বুঝতে পারবো যে কোনো একটা ব্যক্তি ধর কতটা সে শক্তিশালী, তার সে যখন কোনো সংঘর্ষ করে সেখান থেকে বোঝা যায়। ঠিক একইভাবে গ্যাসীয় অণুগুলি দেয়ালের মধ্যে এই যে চেম্বার আছে সেই চেম্বারের দেয়ালের মধ্যে কতটা বল প্রযুক্ত করছে, সেই একক ক্ষেত্রফলের প্রযুক্ত বলটাই চাপ। সেই চাপটা কি বলা হচ্ছে? সেই গ্যাসের চাপ। অর্থাৎ গ্যাস দ্বারা প্রযুক্ত বলটাই, গ্যাস হচ্ছে যে চাপ চেম্বারের দেয়ালে যে চাপ প্রয়োগ করে, সেই চাপটাই হচ্ছে গ্যাসের চাপ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এবার একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি, বা আমাদের মাইন্ডে এটা হতে পারে যে গ্যাসীয় অণুগুলির বেগ তো আলাদা হয়, এবার একই দেয়ালে তো সমসংখ্যক হয়তো নাও থাকতে পারে। তাহলে বিভিন্ন জায়গায় দেয়ালে অর্থাৎ এখানে চাপ, এখানে চাপ, এখানে চাপ, এখানে চাপটা আলাদা হতে পারে, বা এখানে যে চাপটা, এখানে চাপটা, প্রত্যেকটা জায়গায় যে চাপ একই না হতে পারে। তাহলে গ্যাসীয় চাপ কখনো নির্দিষ্ট হবে না। আমাদের যেটা চিন্তা ভাবনা হতে পারে, যেমন কি আমি বলেছিলাম যে গ্যাসীয় অণুগুলোর বেগগুলো আলাদা হয়, C1 C2 C3 আমরা এরকম বললাম। তাহলে বেগগুলো আলাদা হচ্ছে, তাহলে এরা যে বল প্রযুক্ত করছে বলগুলো আলাদা হবে, তারপর যে চাপ প্রযুক্ত করবে সেই চাপটাও আলাদা হবে। তাহলে একটা গ্যাসের চেম্বারে বিভিন্ন জায়গায় চাপ আলাদা হবে, কিন্তু এটা সঠিক নয়। এটা হচ্ছে কি গ্যাসের সঠিকটা হচ্ছে কি গ্যাসীয় অণু দ্বারা যে গ্যাস দ্বারা যে চাপ প্রযুক্ত হয় সেই চাপটা বা একটা গ্যাসের চাপ সর্বদা ধ্রুবক থাকে, ফিক্স থাকে, অর্থাৎ বিভিন্ন জায়গায় চাপ আলাদা হয় না। সেই জন্য বলা হয় যে কোনো একটা দেওয়ালে, গ্যাসীয় চেম্বার কোনো একটা দেওয়ালে প্রতি সেকেন্ডে সমসংখ্যক অণু কি করে? বল প্রযুক্ত করে। ভালো করে বুঝে নাও, কোনো প্রতি সেকেন্ডে যে কোনো দেয়ালে, শুধু একটা দেয়াল নয়, যে কোনো দেয়ালে প্রতি সেকেন্ডে সমসংখ্যক অণু সেখানে বল প্রযুক্ত করে, তার ফলে সমান পরিমাণ প্রতিক্রিয়া বল কাজ করে, সেখানে চাপ উৎপন্ন হয়। অর্থাৎ একই সময়ে এখানে যত সংখ্যক অণু বল প্রযুক্ত করবে, এখানেও তত সংখ্যক অণু বল প্রযুক্ত করবে। ওকে, এখানেও তত অণু বল প্রযুক্ত করবে। তাহলে যদি একই সংখ্যক অণু একই সময়ে যদি বল প্রযুক্ত করে, তার দ্বারা যে প্রযুক্ত চাপ হবে সেই চাপটাও কি হবে? সর্বত্র সমান হবে, এটা ধরা হবে। ওকে, তাহলে আমরা বলবো কি চাপ তাহলে সমান হচ্ছে এখানে সব জায়গায়। তাহলে এখানে বলা হবে কি সমসংখ্যক অণু প্রতি সেকেন্ডে যে কোনো দেয়ালে মানে একই পরিমাণ বল প্রযুক্ত করে, তার ফলে সেখানে একই পরিমাণ কি হচ্ছে? চাপ পাওয়া যায়। ওকে, অর্থাৎ লব্ধি বল ইকুয়াল হওয়ার জন্য চাপটাও সেখানে সমান হয়ে যায়। ভালো করে বুঝে নাও। তাহলে কোনো গ্যাসীয় চেম্বারের যে কোনো দেওয়ালে মানে প্রতি সেকেন্ডে সমসংখ্যক অণু সংঘর্ষ করে বা বল প্রযুক্ত করে, তার ফলে হচ্ছে কি আমরা চাপটা পাই। তাহলে একই সময় এখানেও যে চাপ উৎপন্ন হবে, এখানেও তার সেই চাপ উৎপন্ন হবে, এখানেও সেই চাপ উৎপন্ন হবে, নিচে সব জায়গায়। সেই জন্য গ্যাসীয় চাপ কি হয়? ধ্রুবক থাকে, পরিবর্তনশীল হয়। তাহলে একটা গ্যাসের চাপ বলতে একটা নির্দিষ্ট চাপকে বলা হয়। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। তাহলে গ্যাসীয় চাপের কনসেপ্টে কি চাপ কেন আসে, সেটা গ্যাসীয় অণুগুলো দেয়ালে ধাক্কা মারার জন্য চাপ উৎপন্ন হয়, এবং সমস্ত জায়গায় একই সময়ে বা প্রতি সেকেন্ডে একই সংখ্যক, অর্থাৎ এখানে যে 10টা অণু সংঘর্ষ করে, সেই একই সময় এখানে 10টা অণু সংঘর্ষ করবে, এখানে সে 10টা অণু সংঘর্ষ করবে। অর্থাৎ প্রতি দেওয়ালে প্রতি সেকেন্ডে একই সংখ্যক অণু কি হচ্ছে? সংঘর্ষ করার জন্য, বল প্রযুক্ত করার জন্য সেখানে একই পরিমাণ চাপ উৎপন্ন হয়,
সেটা টোটাল ওভারঅল গ্যাসের চেম্বারের মোট যে চাপটা হবে সেই চাপটা নির্দিষ্ট থাকবে। তাহলে একটা গ্যাসের চাপ কোনো চেম্বারের ভিতরে কী হবে, সেটা ধ্রুবক হবে। ওকে, তো আশা করি তুমি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমার। নেক্সট যেটা আলোচনা করবো, যেটা ক্যালকুলেট করছে যে কি এই চাপের রাশিমালাটা কী হবে, সেই রাশিমালাটা প্রতিষ্ঠা করবো। খুবই সহজ আছে, সেই জন্য মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। অনেকেই এটা ইগনোর করে থাকে, বুঝতে পারে না, তো সেই জন্য বলছি তোমরা কেউ স্কিপ করবে না একদম। প্রথমে একদম ভালোভাবে এটা বুঝে নাও যে গ্যাসের চাপটা আমরা কীভাবে নির্ণয় করব, গ্যাসের চাপের রাশিমালাটা আমরা কীভাবে নির্ণয় করে দেখব। চাপের রাশিমালা খুবই সহজ আছে, দেখুন চিন্তার কোনো বিষয় নেই, একদম ইজি। ধরো এখানে একটা কিউব আছে, কিউবিক চেম্বার। ওকে, তাহলে এখানে তিনটে অ্যাক্সিস ধরে নিচ্ছি। এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা ও বিন্দুটা। ওকে, তাহলে এটা হচ্ছে কি অ্যাক্সিস। এটা ধরলাম একটা কিউবিক চেম্বার আছে বা একটা গ্যাসীয় চেম্বার, যার এই তলটা অর্থাৎ এই দিকের তলটা এটাকে বলা হয় এ তল, উপরের তলটাকে বলা হয় কি বি তল, আর এই দিকের দেওয়ালটাকে বলা হবে কি, এটাকে বলা হয় কি সি তল। ওকে, তাহলে এর অপোজিটটাকে আমরা বলবো, এর অপোজিট যেটা সেটা হচ্ছে কি এ ওয়ান, এর নিচেরটা হচ্ছে বি ওয়ান, এটা সি ওয়ান। ওকে, এবং এই তলে বরাবর তিনটে যে ধরলাম বেগ আছে, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বেগটা ধরলাম ইউ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি ভি, আর জেড অক্ষ বরাবর ধরলাম হচ্ছে ডাব্লিউ। ওকে, তাহলে পজিটিভ এক্স অক্ষ, ওকে ধরলাম ধনাত্মক পজিটিভ এক্স অক্ষ বরাবর পজিটিভ এক্স অক্ষ, পজিটিভ ওয়াই অক্ষ, পজিটিভ জেড অক্ষ বরাবর অণুর বেগ যথাক্রমে ইউ ভি ডাব্লিউ। ওকে, ইউ ভি ডাব্লিউ, এবং গ্যাসীয় অণুর লব্ধি বেগ সি ধরলাম। অর্থাৎ সি হচ্ছে আরএমএস স্পিড। আমি ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি ডিটেলসে বুঝিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই, এটা খুব সহজে লাগবে, একদম মনোযোগ সহকারে একদম আত্মবিশ্বাস নিয়ে দেন, খুব সহজে বুঝতে পারবে। ওকে, তাহলে অতএব আমরা বলতে পারি কি সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, তাই না? যদি এই তিনটে অক্ষ বরাবর বেগ হয়, তাহলে লব্ধি বেগটা কী হবে, সি স্কোয়ার হবে। সি স্কোয়ারে আমরা জানি কি, যদি এরকম থাকতো, দেখো না এই অবস্থায় এটা আছে আর এরকম আছে, এইটা ইউ, এটা ভি, আর এটা যদি সি হয়, তাহলে লব্ধিটা কী হয়, সি ইকুয়াল টু আমরা জানি কি সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা ভূমি হয়, এটা লম্ব হয়, তাহলে এটা অতিভুজ এটা হবে। আর তিনটের ক্ষেত্রে ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম, আমি এটাকে 1 নম্বর দিলাম। ওকে, এটা হলো। এবার ধরলাম আমি এখানে একটা নির্দিষ্ট একটা ধরলাম নির্দিষ্ট একটা অণু, সিঙ্গেল একটা অণুর জন্য ভাবছি দিলাম। তাহলে একটা সিঙ্গেল অণু কী হচ্ছে, এখান থেকে যাত্রা করছে অণু এদিকে ও এক্স অক্ষ বরাবর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর এ তলের দিকে তলেকে সংঘর্ষ করছে। তাহলে এ তল এবং প্রতিটি অণুর ভর ধরলাম, এখানে ধরি বা আবার
তো ইউভি এবং গ্যাসীয় অণুর গতিবেগ সি, লব্ধিবেগ সি। আবার প্রতিটি অণুর ভর, প্রতিটি অণুর ভর স্মল এ। ওকে, প্রতিটি অণু অর্থাৎ এখানে এন সংখ্যক যদি অণু থাকে প্রতিটি ভর হচ্ছে কি স্মল এ। তাহলে আমি একটা সিঙ্গেল অণু, আমি একটা থেকে তারপর টোটালটা আমি প্রত্যেক সমস্ত অণুর ক্ষেত্রে আমি বেগটা, আমি চাপটা বের করে দেবো না। একটা অণু, তাহলে একটা অণু ইউ বেগে এক্স অক্ষ বরাবর এ তলে গিয়ে সংঘর্ষ করলো, অর্থাৎ এ তলে বল প্রযুক্ত হলো। তাহলে সংঘর্ষের আগে তার ভরবেগ কত হবে? তাহলে আমরা বলতে পারি কি, ধরি একটি অণু ইউ বেগে ও এক্স বরাবর গতিশীল। ওকে, তাহলে এ মানে ইউ বেগে ও এক্স বরাবর এ তলে গিয়ে সংঘর্ষ করে। ওকে, এ তলের সংঘর্ষ করে। আচ্ছা, তাহলে সংঘর্ষের আগে ভরবেগটা কত ছিল দেখো। তাহলে আমরা লিখব কি, অতএব অণুটির সংঘর্ষের বা এ তলে, আমি একটা স্পেসিফাই করে দিচ্ছি একদম, এ তলে সংঘর্ষের আগে ভরবেগ কি হবে দেখে নাও। আগে ভরবেগ কি আমরা বলতে পারি কি, এটাকে এম ইউ, কারণ এম ভর বিশিষ্ট প্রতিটি অণুর ভর এম, আমি এখানে বলে দিচ্ছি। তাহলে এম ভরের অণু ইউ বেগে এক্স অক্ষ ও এক্স বরাবর ধনাত্মক বেগে কি হচ্ছে এ তলের সঙ্গে সংঘর্ষ করছে। তো সংঘর্ষের আগে তার ভরবেগ কত ছিল? এমইউ বেগে যাচ্ছিল। আমি ভালো করে বুঝিয়ে দেখেন, এটা হচ্ছে এ তল। ওকে, এ তল। এখানে একটা অণু যাচ্ছে এম ইউ বেগে, এম ভরের এই ভরবেগ নিয়ে অণুটি যাচ্ছে এই এ তলের দিকে গিয়ে সংঘর্ষ করবে। হচ্ছে সংঘর্ষ করার পর, যেহেতু সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ, আমি বলেছিলাম এর আগে যে এখানে যে দেয়ালেতে সংঘর্ষ করবে সেটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ সংঘর্ষ করার পর যে বেগে যাবে সেই বেগেই ফেরত আসবে, কিন্তু অপোজিট ডাইরেকশানে অপোজিট বেগে। তার মানে এম ইউ বেগে সামনের দিকে যাবে, দেয়ালে সংঘর্ষ করে ব্যাকে আবার ফিরে আসবে কি এম অফ মাইনাস ইউ, তার মানে হচ্ছে মাইনাস এম ইউ বেগে ফিরে আসবে, ভরবেগে ফিরে আসবে। ওকে, তারপরে সংঘর্ষের আগে ভরবেগ এম ইউ এবং সংঘর্ষের পর অণুটির এ তলে সংঘর্ষের পর ভরবেগ কত হবে দেখে নাও, মাইনাস এম ইউ। ওকে, তাহলে ভরবেগের পরিবর্তন কি, অতএব ও এক্স বরাবর অণুটির ভরবেগের পরিবর্তন তাহলে কী হবে দেখে নাও। আমরা জানি কি, এটা যদি P1 বলি, এটা যদি P2 বলি, তাহলে ভরবেগের পরিবর্তন P2 মাইনাস P1 হয়। তাই তো, এটা হচ্ছে অন্তিম ভরবেগ ডিভাইড মাইনাস প্রাথমিক ভরবেগ। তাহলে অন্তিম ভরবেগ কী আছে, মাইনাস এম ইউ মাইনাস প্রাথমিক ভরবেগ এম ইউ, তাহলে কত হচ্ছে ইকুয়াল টু মাইনাস 2m ইউ। ওকে, মাইনাস 2m। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আমি সিঙ্গেলের জন্য একটার জন্য বের করি, পরে আমি সবার জন্য বের করে দিচ্ছি। দেখুন, চিন্তার কোনো কিছু নেই, যতটুকু বোঝাচ্ছি ততটুকু ভালো করে ক্লিয়ার হচ্ছে কি না, বুঝতে পারছো কি না, সেইটা ভালো করে নিয়ে বোঝার চেষ্টা করো, সেইটা জানাও। ওকে, তারপরে আমরা যাবো পরের স্টেপে যাবো, দেখে নাও, তখন খুব ইজি লাগবে। তাহলে ও এক্স বরাবর অণুটির ভরবেগের পরিবর্তন কত হচ্ছে, মাইনাস 2m ইউ। ওকে, তার মানে এখানে ধাক্কা, যদি এখানে আর একটা দেওয়াল আছে তাই না, এখানে কি আছে A1 আছে, এই পিছনের দেওয়ালটা, এর এই তলের পিছনের দেওয়ালটা। ওকে, তাহলে A1, তাহলে এই বেগে কোন দিকে যাবে, A1 তলের দিকে যাবে তাই না।
তাহলে ভালো করে বুঝে নাও, তাহলে একটা অণু আমি বললাম কি, আমি এখানে ধরে নিলাম যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, অর্থাৎ এটা হচ্ছে একটা ইউনিট কিউব চেম্বার যার প্রতিটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এল, সমান সমান দৈর্ঘ্য আছে। ওকে, তাহলে বুঝে নাও ভালো করে যে একটা অণু, আমি এখানে প্রোডাক্টটা মুছে দিচ্ছি, এটা এখানে এই ঘনকের বা এই কিউবের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে ধরলাম এইটা হচ্ছে আমার এ তল, আর এখানে হচ্ছে তার অপোজিট থাকবে কি A1 তল। ওকে, এই দিকের তলটা যদি আমি এ তল বলে থাকি, তাহলে এর অপোজিট তলটা কি হচ্ছে, এটা তো কিউব, তাহলে অপোজিট তলটা হচ্ছে কি A1 তল। তাহলে এদের মধ্যে দূরত্ব কত, এই দূরত্ব কত হবে, সেটা হচ্ছে এল। ওকে, সেটা হচ্ছে কি এল। তাহলে একটা কণা, ভালো করে বুঝলেন, একটা কণা বা একটা অণু এ তল থেকে A1 তলে এবং এখান থেকে পুনরায় এ তলে আসতে মোট সে কতটা দূরত্ব অতিক্রম করবে, 12, তাই না? ভালো করে বুঝে নাও, একটা অণু, ভালো করে বুঝে নাও, একটা অণু এ তল থেকে A1 তলে আসতে তার দূরত্ব লাগে এল, আবার A1 থেকে এতে আসতে আবার এল, তার টোটাল সে কত দূরত্ব অতিক্রম করবে, 12 পরিমাণ। ওকে, তার 12 পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, সে কতটা বেগে যাচ্ছে, ইউ বেগে যাচ্ছে, তাই না, ইউ বেগে যাচ্ছে। তাহলে ইউ বেগে গতিশীল যে একটা অণুর A1 তল থেকে এ তলে এবং আবার A1 তলে ফিরে আসতে মোট যে সময় লাগে সেই সময়টা কত, সেটা তো আমরা বের করবো। তাহলে এখানে লিখি, আমি এই সমীকরণটা এখানে লিখে রাখছি, সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার বা ডাব্লিউ স্কোয়ার। তাহলে এই অণুটির এ তল থেকে A1 তলে আবার A1 তল থেকে এ তলে আসতে মোট সময় লাগে লাগবে বা লাগে, কোনটা দেখেন সেটা আমি টি ধরলাম। ওকে, টি, তার টি সময় লাগবে। আমরা জানি কি ভি ইকুয়াল টু এস বাই টি, তার টি ইকুয়াল টু কী হবে, এস বাই ভি, তাই না? এটা তো ভি ইকুয়াল টু এস বাই টি হলে তার টি ইকুয়াল টু এস বাই ভি। তার মানে এখানে কি টি ইকুয়াল টু এস হচ্ছে কি টোটাল দূরত্ব কত, 12 ডিভাইডেড বাই বেগটা কত ছিল, ইউ। ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করুন একদম। আমরা এখানে বের করতে দেখেন গ্যাসের চাপ, সেই চাপ বের করার জন্য আমি প্রথম বল বের করবো। বলটা কী করে বের করবো, যে ভরবেগের পরিবর্তন বাই সময়, তো ভরবেগের পরিবর্তন বের করে ফেলেছি, সময়টা বের করবো। চাপটা আমরা কী করে বুঝতে পারবো, যখন দুটো দেয়ালে ধাক্কা মারবে, তাই না? তাহলে এখানে ধাক্কা মারলো, এখান থেকে এখানে গেল, এখানে ধাক্কা মারলো আবার এখানে ফিরে আসলো, দেখো এখানে গেল ধাক্কা মারলো আবার এখানে ফিরে আসলো, তাহলে এই টোটালটা তার কতটা সময় লেগেছে। তাহলে যাতায়াত আমরা জানি এস বাই ভি হবে, টোটাল দূরত্ব হচ্ছে 12 আর বেগ হচ্ছে কি ইউ, এক্স অক্ষ বরাবর বেগ, আমি এটা এক্স অক্ষ বরাবর নিচে দেখে নাও। ওকে, এক্স অক্ষ বেগ হচ্ছে ইউ। তাহলে অতএব এই অণুটির দ্বারা প্রযুক্ত বল, এই অণুটি দ্বারা প্রযুক্ত বল এই অণুটির দ্বারা প্রযুক্ত বল, সেটা কী হবে দেখে নাও। তাহলে বল যা কি জানি, ভরবেগের পরিবর্তন বাই সময়। তাহলে ভরবেগের পরিবর্তনটা কি আছে, এটা -2mu বাই সময়টা হচ্ছে কি 12/u, তাই তো নাকি? ভালো করে বুঝে নাও, অণুটির দ্বারা প্রযুক্ত বল কী হবে, ভরবেগের পরিবর্তন বাই সময়, ভরবেগের পরিবর্তন বাই সময়। ভরবেগের পরিবর্তন হচ্ছে কি -2mu বাই সময়টা আছে কি 12/u, বসিয়ে দিলাম। তাহলে কি পাচ্ছি দেখে নাও, এখানে আমরা কী পাবো দেখে নাও, ইকুয়াল টু মাইনাস ইউটা নিচে আছে, উপরটা ইউএস করা যাবে, এই দুই কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি কি m/u²/a। দেখে নাও, প্রযুক্ত বল হচ্ছে m/u²/a, তাই না? তাহলে দেখে নাও, তাহলে একটি অণুর দ্বারা এক্স অক্ষ বরাবর
একটি অণুর দ্বারা এক্স অক্ষ বরাবর দেওয়ালে বা এ তল বা এ ড্যাশ এ ওয়ান তলের দ্বারা যে প্রযুক্ত বল করে সেই বলটা হচ্ছে এম ইউ স্কোয়ার বাই এল। অর্থাৎ যদি একটা দেওয়াল থাকে, আমি যদি এটাই দেখাই তোমাদের, এই যে দেওয়াল আছে ধরলাম, এই দেওয়ালে যে বল প্রযুক্ত করবে একটি মাত্র অণু, একটি মাত্র অণু যে বল প্রযুক্ত করবে সেই বলটা হচ্ছে কি, সেই বলটা হচ্ছে আমরা পেলাম মাইনাস এম ইউ স্কোয়ার বাই এল। দেখুন এম ইউ স্কোয়ার বাই এল। তার ফলে এই বল প্রযুক্ত করার ফলে দেওয়াল দেখলাম একটি অণুর দ্বারা দেওয়ালে, ওকে, দেওয়ালে গ্যাসীয় চেম্বারের দেওয়ালে প্রযুক্ত বল হচ্ছে এটা। তাহলে এই বল যদি প্রযুক্ত করা হয় দেওয়ালে, তাহলে ওই গ্যাসীয় চেম্বারের দেওয়াল প্রতি নিউটন তৃতীয় সূত্র অনুযায়ী ঠিক সমপরিমাণ বল প্রযুক্ত করবে, ওকে, বিপরীত দিকে প্রযুক্ত করবে, এবং সেই বলের সাইনটা কী হবে, প্লাস এম ইউ স্কোয়ার বাই এল। বোঝা গেল, এম ইউ স্কোয়ার বাই এল। তাহলে এই বলটা বিপরীত দিকে সে প্রযুক্ত করবে। তাহলে আমরা পরের লাইনে বলতে পারি কি, তাহলে অতএব দেওয়াল দ্বারা বা এ তল দ্বারা, এ তল দ্বারা অণুটির উপর প্রযুক্ত বল সেটা কি হবে, প্লাস এম ইউ স্কোয়ার বাই এল। গ্যাসীয় অণু যদি দেওয়ালে মাইনাস এম ইউ স্কোয়ার বাই এল বল প্রযুক্ত করে, তাহলে এ তলটাও কেউ তার বিপরীত দিকে অণুটির উপরে ঠিক সেম বল প্রযুক্ত করবে, যেহেতু নিউটন তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর কি সমান হবে, সেই অনুযায়ী আমি বলতে পারি তাহলে এ তল দ্বারা অণুটির উপর প্রযুক্ত বল তাহলে প্লাস এম ইউ স্কোয়ার বাই এল, ওকে। তাহলে এটা বল প্রযুক্ত, এবং এই বলটা কি লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে লম্বভাবে প্রযুক্ত বল হলে তাহলে এখানে চাপ কত হবে, তাহলে এ তলের উপর প্রযুক্ত চাপ, তাহলে অতএব এ তলের উপর একটি অণুর দ্বারা প্রযুক্ত, এ তলের উপর একটি অণুর দ্বারা প্রযুক্ত চাপ, তাহলে কী হবে দেখে নাও, প্রযুক্ত বল এম ইউ স্কোয়ার বাই এল, বল বাই ক্ষেত্রফল। আমরা কি জানি, লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফলটাকে আমরা ধরলাম কি এখানটায়, দেখে না ক্ষেত্রফলটা কী হবে, তলের ক্ষেত্রফল কি, একটা তল আছে, এইটাও এল, এইটাও এল, এইটাও এল, এইটাও এল, তাহলে এল এর ক্ষেত্রফলটা কী হবে, এল স্কোয়ার। এটা যদি কিউব তো, তাই না, এটা তো কিউব। তাহলে কিউব হলে কি আর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি সমান আছে, তাহলে এই তলের ক্ষেত্রফল, উপরের তলের ক্ষেত্রফল, এই সাইডের তলের, এই দিকের তলের প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কি সেম হবে, যেহেতু প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এল, তাহলে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হচ্ছে কি এল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, এটা এল স্কোয়ার। তার মানে এখানে পাচ্ছি কি এম ইউ স্কোয়ার বাই এল কিউব, এম ইউ স্কোয়ার বাই এল কিউব, কারণ এখানে এল আছে আর এখানে এল স্কোয়ার, তাহলে এল কিউব হয়ে গেল, তাই না। তাহলে এইটা হচ্ছে একটি মাত্র অণুর দ্বারা, ধনাত্মক এক্স অক্ষ বরাবর একটি মাত্র অণু দ্বারা যে দেওয়ালে যে বল প্রযুক্ত করবে, যে চাপ প্রযুক্ত করবে, যে চাপ পাওয়া যাবে, চাপ উৎপন্ন হবে, সেই চাপটা হচ্ছে কি এম ইউ স্কোয়ার বাই এল কিউব। এবার আমরা ফিরে আসি, কোনো একটা তলে কোনো কি একটাকে অণু কি ধাক্কা করে, অসংখ্য, প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর অসংখ্য আমার কি করে কণা ধাক্কা করে, তার প্রত্যেকটা বেগ কত হবে। তাহলে আমরা যদি ধরি ও এক্স বরাবর এন সংখ্যক অণুর দ্রুতি, ওকে, দ্রুতি যথাক্রমে আমরা বলতে পারি কি u1, u2, u3 ডট করে un। আমি তাহলে একটা ধরেছিলাম, এটা হচ্ছে কি একটি মাত্র অণু ও এক্স বরাবর যে বল, যে চাপ প্রযুক্ত করে দেওয়ালে এ তলের উপরে, সেটা হচ্ছে কি এম ইউ স্কোয়ার বাই এল কিউব।
কিন্তু এখানে তো আমি এন সংখ্যক অণু আছে, তাহলে এন সংখ্যক অণু ওএক্স বরাবর বা এক্স অক্ষ বরাবর যে বেগে বা যেই দ্রুতিতে গতিশীল থাকবে সেটা হচ্ছে কি U1 U2 U3 ডট করে UN। তাহলে এক্স অক্ষ বরাবর যে তলের উপরে যে চাপ প্রযুক্ত হবে সেই চাপটা কী হবে, তাহলে আমি এখানে লিখছি দেখে নাও। তাহলে অতএব এক্স অক্ষ বরাবর গ্যাসীয় অণুর দ্বারা প্রযুক্ত চাপ সেটা কী হবে, আমি সেটা PX দ্বারা রিপ্রেজেন্ট করলাম, PX। ওকে, PX দ্বারা রিপ্রেজেন্ট করলাম, সেটা কী দেখানো, তাহলে এইটাই হবে শুধু US জায়গায় U1 U2 U3, অর্থাৎ আমরা এটা পাবো M U1 স্কোয়ার L কিউব প্লাস M U2 স্কোয়ার L কিউব প্লাস M U3 স্কোয়ার L কিউব প্লাস ডট ডট করে যাবে কত M UN স্কোয়ার বাই L কিউব। কারণ প্রতিটি অণু একই চাপ অনুভব করবে, প্রতিটি অণু একই চাপ দেবে তার দ্রুতি অনুযায়ী, দ্রুতি শুধু পরিবর্তন, কারণ প্রতিটি অণুর ভর সেম, প্রতিটি অণুর ভর সেম এবং এর চেম্বারের দৈর্ঘ্য সেম, তাহলে শুধু বেগটা পরিবর্তন হবে বা দ্রুতিটা পরিবর্তন হবে। তাহলে আলটিমেট আমরা পাবো কি এখানটায়, তাহলে বা PX ইকুয়াল টু M বাই L কিউব যদি কমন নিয়ে নিই, M বাই L কিউব যদি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কি U1 স্কোয়ার প্লাস U2 স্কোয়ার প্লাস U3 স্কোয়ার প্লাস ডট ডট করে UN তার স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর দিলাম। ওকে, তাহলে দেখে নাও আলটিমেট এইটাই ছিল খুব গুরুত্বপূর্ণ বিষয়। এতটুকু যদি বুঝতে পেরে থাকো তাহলে আর কোনো সমস্যা নেই, ব্যাস প্রায় রাশিমালাটা আমরা প্রতিষ্ঠা করতে চলেছি। আর দেখেন কীভাবে স্টেপটা ভালো করে ফলো করো, কীভাবে আমি একটা অণুনে ধরলাম, তার ভরবেগ বের করলাম, ভরবেগের পরিবর্তন বের করলাম, সময় বের করলাম, তার প্রযুক্ত বল বের করলাম, সেখান থেকে চাপ বের করলাম। সেই একটা অণুর চাপ থেকে এবার আমি এক্স অক্ষ বরাবর এন সংখ্যক অণুর চাপ বের করলাম। তাহলে এক্স অক্ষ সেটা PX দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে এক্স অক্ষ বরাবর এন সংখ্যক অণু যে চাপ, যে বল প্রযুক্ত, যে চাপ প্রযুক্ত করবে দেয়ালের উপরে বা গ্যাসের চেম্বারের উপরে, সেই চাপটা হচ্ছে এটা। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি কি, অনুরূপভাবে y অক্ষ বরাবর অক্ষ এবং z অক্ষ বরাবর n সংখ্যক অণুগুলির দ্রুতি যথাক্রমে y অক্ষ বরাবর কি V1 V2 V3 ডট করে VN এবং z অক্ষ বরাবর জন্য W1 W2 W3 ডট করে WN। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে আমি যেভাবে আমি এক্স অক্ষ বরাবর U1 U2 U3 UN পর্যন্ত করলাম, ঠিক y অক্ষ বরাবর জন্য V1 V2 V3 VN পর্যন্ত, z অক্ষ বরাবর জন্য W1 W2 W3 WN পর্যন্ত। ওকে, অনুরূপভাবে এদের চাপ, তাহলে এক্স অক্ষ y অক্ষ বরাবর, অতএব y অক্ষ বরাবর গতিশীল অণুগুলির দ্বারা প্রযুক্ত চাপ, সেটাকে PY ধরলাম। PY ইকুয়াল টু একই জিনিস হবে M বাই L কিউব V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার প্লাস V3 স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস VN স্কোয়ার। ওকে, এটাকে আমি 2 নম্বর বললাম। অনুরূপভাবে যেটা অক্ষ বরাবর জন্য
দেখেন আমরা একটা ক্যালকুলেট করে বের করলাম, কিন্তু এইগুলো আর ক্যালকুলেট করতে হবে না, সিমিলারলি আমরা করে দিচ্ছি। তাহলে ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর চাপ কী হবে, পি জেড, তোমরা একটু লিখে নেবে m/l3, এটা কী হবে W1 স্কোয়ার প্লাস W2 স্কোয়ার প্লাস W3 স্কোয়ার প্লাস ডট ডট করে WN স্কোয়ার। ওকে, এটা তা দেখে নাও আমরা কি পেলাম, জেড অ্যাক্সিস বরাবর যে দেয়াল থাকবে সেখানে যা চাপ হচ্ছে পি জেড, এক্স অক্ষ বরাবর যে চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে পি এক্স, আর যেটা ওয়াই অক্ষ বরাবর যে চাপ প্রযুক্ত করবে সেটা হচ্ছে পি ওয়াই, সেটা হচ্ছে বি তলে, এ তলে বা সি তলে। এবার দেখে নাও আমরা কি জানি, এর আগে যেটা আলোচনা করছিলাম একটু আগে, যে গ্যাসের চাপ কি ধ্রুবক, কনস্ট্যান্ট, অর্থাৎ আমি বলছিলাম প্রতি একক সেকেন্ডে সমসংখ্যক গ্যাস কী করে দেয়ালে বল প্রযুক্ত করে, তারপরে যে কোনো দেওয়ালে হচ্ছে কি প্রযুক্ত চাপ কি সমান হয়ে যায়। তাহলে এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর যে তলগুলো থাকবে সেই তলের উপর যে চাপ প্রযুক্ত হবে সেই চাপগুলো কি পরস্পর সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি আবার আমরা জানি গ্যাস দ্বারা প্রযুক্ত যে কোনো দেয়ালে বা যে কোনো তলে গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ সমান হয়, অর্থাৎ px ইকুয়াল টু py ইকুয়াল টু pz, তিনটি সমান হবে, ইকুয়াল টু আমরা p ধরে নিতে পারি, তাই না, px py pz সেম, কারণ x অক্ষ বরাবর এ তলের উপর যে চাপ প্রযুক্ত হবে, ওয়াই অক্ষ বরাবর বি তলে যে চাপ প্রযুক্ত হবে, জেড অক্ষ বরাবর সি তলে যে চাপ প্রযুক্ত হবে, প্রত্যেকটা চাপ কী হবে সমান হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। কারণ px py pz ইকুয়াল আছে, সেটাকে আমরা একটা কমন p ধরে নিলাম। তার মানে এখান থেকে আমরা এটা বলতে পারি, এবার আমি ছবিটা মুছে দিচ্ছি দেখে নাও, বা এখানে লিখছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে বা p ইকুয়াল টু px প্লাস py প্লাস pz, যেহেতু তিনটে সমান তাহলে এটা ডিভাইড বাই 1/3 করে দিলাম, অর্থাৎ তিনটে চাপ সমান। ওকে, বাই 3 করলে তাহলে পিটাই পাবো, দেখো না, p প্লাস বাই 3, তাহলে কী হবে 3p/3, 3 কাটবে শুধু p পাবো। তাহলে p প্লাস p কে একটা pকে px, একটা pকে py, একটা pকে pz করে দিলাম, ডিভাইড বাই 3, তাহলে আমি পিটাই ফিরে পাবো। ওকে, সেটা করলাম। কেন করলাম এটা, এই মানগুলো বসাবো বলে। তাহলে মানগুলো যদি বসিয়ে দিই, আমি এখানে একটু মুছে দিচ্ছি দেখো না, মানগুলো যদি বসিয়ে দিই দেখুন, এই প্রমাণটা একটু লেন্দি আছে, তাছাড়া আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে তোমাদের বোঝাচ্ছি, সেই জন্য একটু সময় লাগছে। নিজের আত্মবিশ্বাসটা হারাবে না, মনোযোগ সহকারে ভালো করে দেখার চেষ্টা করো। তাহলে অতএব p ইকুয়াল টু 1/3 px এ দেখে নাও, px py pz সবার মধ্যে যে m/l3 কমন আছে, তাহলে m/l3 যদি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কি, প্রথমটা দেখে নাও, প্রথমটার ক্ষেত্রে আমরা পাচ্ছি u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস u3 স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস un স্কোয়ার, এটা প্লাস v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস v3 স্কোয়ার প্লাস ডট ডট করে vn স্কোয়ার। ওকে, এটা প্লাস w1 স্কোয়ার প্লাস w2 স্কোয়ার প্লাস w3 স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস wn স্কোয়ার। ওকে, এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখে নাও m/l3কে একদম বাইরে বের করে দিয়েছি, তাহলে বা p ইকুয়াল টু m/3l3। এবার দেখেন এটাকে আমরা কীভাবে সাজাচ্ছি দেখে নাও, এটাকে খুব সুন্দরভাবে সাজানো যায়। এখানে u1 v1 w1 আছে, u2 v2 w2 আছে,
ইউএন ভিএন ডাব্লুএন আছে, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইউএন স্কোয়ার ইউ1 স্কোয়ার প্লাস ভি1 স্কোয়ার প্লাস ডাব্লু1 স্কোয়ার প্লাস ইউ2 স্কোয়ার প্লাস ভি2 স্কোয়ার প্লাস ডাব্লু2 স্কোয়ার। এইভাবে ডট ডট করে প্লাস দিয়ে ডট ডট করে বলতে পারি কি প্লাস ইউএন স্কোয়ার প্লাস ভিএন স্কোয়ার প্লাস ডাব্লুএন স্কোয়ার। তাহলে এটা কী বোঝাচ্ছে দেখে নাও, সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লু স্কোয়ার। তাহলে ইউ1 স্কোয়ার ভি1 স্কোয়ার ডাব্লু স্কোয়ার মানে কি সি1 স্কোয়ার। তাহলে এখানে বলতে পারি আমরা, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সেটা কি দেখে নাও, তাহলে বা পি বাই এম বাই 3 L³ ইন্টু এটা কি বলছে কি C1, এটা কি C2, এটা কি Cn। তাহলে বলতে কি C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস Cn স্কোয়ার, তাই না? এটা আমরা পাবো। এবার দেখো না, এখানে একটা আমি কাজ করছি, সেটা কি ডিভাইডেড বাই n করলাম ইন্টু n করলাম। n তো ছিল না এখানটায়, আমি n উপর নিচে গুণ করলাম, কোনো সমস্যা নেই, কারণ কি এখানে টোটাল অনুসংখ্য কত n। এবার দেখে নাও, তাহলে বা পি ইকুয়াল টু স্মল m ইন্টু n ডিভাইড বাই 3 ইন্টু L³ ইন্টু এটা কি পেলাম C1 স্কোয়ার C2 স্কোয়ার C3 স্কোয়ার বর্গের সমষ্টি ডিভাইড বাই n। তার মানে কি এটাকে বর্গ বেগ, তাই না? তাহলে রুট মিন স্কোয়ার যেতে পারি। দেখে নাও CRMS কী ছিল, এটা হচ্ছে কি সি স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি সি স্কোয়ার। কেন সি স্কোয়ার দেখে নাও, সি স্কোয়ার কেন? আমরা রুট মিন স্কোয়ার কী জানি, RMSটা কী জানি দেখে নাও, আমরা RMSটা বুঝি কি সি ইকুয়াল টু রুট অফ সি স্কোয়ার অ্যাভারেজ ইকুয়াল টু রুট অফ C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস ডট ডট করে বাই n ছিল। তাহলে সি স্কোয়ার যদি সি স্কোয়ার করে তার মধ্যে কি তার রুট থাকবে না, এটাও স্কোয়ার হয়ে যাবে, C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস ডট ডট করে Cn স্কোয়ার বাই n। তাহলে এইটা কি আমি সি স্কোয়ার করে দিচ্ছি, ওকে। তাহলে এটা হচ্ছে RMS এর স্কোয়ার, এটা শুধু সি না, সিটা হচ্ছে কি অ্যাকচুয়ালি সি হচ্ছে কি CRMS, CRMSকে আমরা সিধা রিপ্লেসমেন্ট করবো, এটা পেয়ে গেছি। এবার দেখে নাও একটি অণুর ভর, আমি বলেছিলাম কি একটি অণুর ভর কি n, তাহলে n সংখ্যক অণু হচ্ছে কি মোট গ্যাসের ভর। তাহলে মোট গ্যাসের ভর কি n সংখ্যক অণু, এক আমরা জানি কি গ্যাসের ভর কি অণুনে তো, গ্যাস তো অণুনে তো, তাহলে অণুর ভরটা হচ্ছে গ্যাসের ভর। তাহলে মোট গ্যাসের ভর ক্যাপিটাল M0 ইকুয়াল টু বলতে কি স্মল m ইন্টু n। মোট গ্যাসের আয়তন V, কারণ গ্যাসটা হচ্ছে কি টোটাল চেম্বার ধরে থাকবে, গ্যাসটা টোটাল চেম্বার, এই যে ঘন একটা চেম্বার আছে, এই চেম্বার জুড়ে থাকবে, তাহলে এই চেম্বারের আয়তনটাই হচ্ছে গ্যাসের আয়তন। তাহলে একটা বাহু দৈর্ঘ্য যদি L হয় তাহলে এর আয়তন কত হবে L কিউব। এবার এখানে বসানো যায়, তাহলে অতএব P ইকুয়াল টু 1/3 ক্যাপিটাল M0 বাই V ইন্টু সি স্কোয়ার। এবার M0 বাই ভিটা কি ভর বাই আয়তন, কি বলা হয় ঘনত্ব, অর্থাৎ গ্যাসীয় অণুর সংখ্যা ঘনত্ব কি হবে, আবার গ্যাসের ঘনত্ব রো ইকুয়াল টু M0 বাই V। তাহলে অতএব P ইকুয়াল টু 1/3, তাহলে M0 বাই ভিটা কী হয়ে যাবে রো সি স্কোয়ার, ওকে 1/3 রো সি স্কোয়ার। এইটাই হচ্ছে চাপের রাশিমালা। তাহলে এটা হচ্ছে কি একটি আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। প্রমাণ কোশ্চেন আছে, প্রমাণ করো গ্যাসের গতিতত্ত্ব সাহায্যে প্রমাণ করো গ্যাসের চাপের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এইটা এতটুকু প্রমাণ করতে হবে। প্রথম থেকে যত যেভাবে দেখালাম পুরোটাই তোমার হয়তো অনেক বড় লেন্দি লাগছে, তুমি টোটালটা যদি ভালো করে খাতায় নোট করে নাও, তারপরে একবার দেখবে খুব সুন্দরভাবে তুমি বুঝতে পারবে, আর খুব সহজে হয়ে যাবে, খুব একটা পাতার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখলাম তাহলে কী করলাম, এটা আমরা পেলাম M ইকুয়াল 1/3 M0 V বাই সি স্কোয়ার। এবার M0 V হচ্ছে কি গ্যাসের আয়তন, সেই আয়তনটাকে আমরা যদি গ্যাসের ঘনত্ব,
তাহলে 1/3 রো সি স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে কি আদর্শ গ্যাসের একটি চাপের রাশিমালা। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। আর সিটা হচ্ছে দেখি না এটা আরএমএস স্পিড, সিটা হচ্ছে কি আরএমএস স্পিড। এবার দেখে নাও এটাকে আমরা আরেকটাভাবে নির্ণয় করতে পারি, সেটা কি দেখে নাও, যদি স্মল এনটাকে বলা হয় নাম্বার অফ টার্নস পার ভলিউম, ওকে ভি, আবার নাম্বার অফ মলিকুলস পার ভলিউম, অর্থাৎ যদি প্রতি একক আয়তনে ভর সংখ্যাকে আমরা স্মল এন দ্বারা প্রকাশ করি, আমি এখানে লিখে দিই প্রতি একক আয়তনে ভর সংখ্যা, আয়তনে প্রতি একক আয়তনের অণুর সংখ্যা। ওকে, তাহলে এটাকেই দেখে নাও অন্যভাবে লেখা যেত, এইটাকে, এই যে ইকুয়েশন আমরা পেয়েছি এই ইকুয়েশনটাকে আমরা অন্যভাবে লিখতে পারতাম। সেটা কীভাবে দেখে নাও, আমি এখানে একটু মুছে দিচ্ছি, ছবিটাই মুছে দিতে দেখে নাও, আর লাগবে না ছবিটা। তাহলে কি দাঁড়াবে দেখে নাও, এটা যদি লিখি তাহলে পি ইকুয়াল টু 1/3 এম স্মল এম ইন্টু ক্যাপিটাল এন বাই এল কিউটা কী ছিল ভি ইন্টু সি স্কোয়ার। তাহলে পি ইকুয়াল টু 1/3 এম এন বাই ভি স্মল এন সি স্কোয়ার। তাহলে এইটাও একটা ইকুয়েশন হয়। এই তিনটি ইকুয়েশন ভালো করেও দেখে নাও, এটা এইটা এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কীভাবে আসলো, বিভিন্ন রকম রূপে দিতে পারে বা বিভিন্ন রকমভাবে এমসি কোশ্চেনও আসতে পারে। সেই জন্য চাপের যে রাশিমালাগুলো বিভিন্নভাবে বের করলাম। এখানে কি নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম, প্রতি একক আয়তনের অণুর সংখ্যা, এটা হচ্ছে প্রতিটি অণুর ভর, এটা হচ্ছে আরএমএস স্পিড। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। তা দেখে নাও আজকে আমি যে টপিকটা আলোচনা করলাম কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। কোনো ডাউট থাকলে সেটা তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে হবে। ওকে, তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।